মধ্যপ্রাচ্যের ইসরায়েল, আমেরিকা এবং ইরান যুদ্ধ এখন আর ইরান, আমেরিকা, ইসরায়েল যুদ্ধে সীমাবদ্ধ নয়। আপনার বারবার মনে করিয়ে দিয়েছিলাম, সেটা হলো যে ৫-৭ বছর আগে সৌদি আরবের একজন প্রিন্স সাক্ষাৎকারে তিনি বলেছিলেন সাংবাদিকদের সাথে যে আমেরিকা যদি কোনোদিন ইরান হামলা করে তবে তাদের কোনো আপত্তি থাকবে না। আপনারা গুগল সার্চ দিয়ে দেখতে পারেন। ওইটা আমি ৪-৫ বছর আগে পোস্ট দিয়েছিলাম। যখন ইরান ইসরায়েল যুদ্ধ, আমেরিকা যুদ্ধ শুরু হয়, তখনই আমার সন্দেহ হয়েছিল এই যুদ্ধ শেষ মুহূর্তে মুসলমান যুদ্ধের দিকে ধাবিত হবে। এটা আমার ধারণা ছিল। পাক্কা হয় কখন জানেন? যখন দেখলাম ওই যে আরেক ভাড়াটিয়া দালাল ডলার খেকো যে সেনাবাহিনী আছে পাকিস্তানের, ফিল্ড মার্শাল আসিফ মনিরকে যেদিন হোয়াইট হাউসে চা খাওয়ালো, সেই দিন বুঝে ফেলেছিলাম যে কর্তাই কইছে সুধীর ভাই আনন্দের সীমা নাই। একে এমন একটা খেল একে নিয়ে খেলবে যেটা আমরা কখনো ধারণাই করতে পারবো না। মুসলমানরা ধারণা করতে পারবে না, এমনকি অনেকেই ধারণা করতে পারবে না। সন্দেহ তখনই করেছিলাম। যখন দেখবেন কোন কামলা বুঝেন তো, মানে দিন বুঝুন যে বছরের কামলা থাকে বাড়িতে বছর বছর কাজ করে, তারা যখন দেখবেন কোন গৃহস্থ পিঠ থাপড়ায়, তার মানে ওই কামলার বহুত কাজ আছে। ওকে তেমন কাজ করাবে যেগুলো অন্য কামলা করতে পারবে না, নিজের পোলাপান তো করবেই না। সৌদি আরব হঠাৎ করে সৌদি আরবের সাথে চুক্তি এমনি হয় না, এটা আমেরিকার আগেই প্ল্যান ছিল। এটা বহু আগেই প্ল্যান করা ছিল যে পাকিস্তানকে এই যুদ্ধে নিয়ে আসতে হবে। আর যেহেতু পাকিস্তানের জেনারেলরা ডলার খেকো, পাকিস্তান গরিব রাষ্ট্র, টাকার গন্ধ পেলেই চলে আসবে, কারণ ইরানের তো টাকা নেই। ইরান হচ্ছে মধ্যপ্রাচ্যের পাশে একটি দেশ যেটা সবচেয়ে গরিব দেশ। যেমন ইউরোপের মধ্যে সবচেয়ে গরিব বলা হয় পর্তুগালকে, ওইরকম মধ্যপ্রাচ্যের ইরান হলো সবচেয়ে গরিব রাষ্ট্র। কারণ অবরোধ দিতে দিতে তার অবস্থা কাহিল করে ফেলেছে। আপনি দেখেন ১৯৭৯ সালে যখন সো-কল্ড ইসলামী বিপ্লব হলো, তার তখন থেকে কিন্তু সৌদি আরবের ভিতরে একটা ভীতি কাজ করেছিল, আমেরিকার ভিতরে ভীতি কাজ করছিল। আমেরিকার কেন ভীতি? অথচ এই তথাকথিত ইসলামী বিপ্লবের আগে, শিয়া ইসলামী বিপ্লবের আগের যে সরকার ছিল তার সাথে আমেরিকার সম্পর্ক ভালো ছিল। বরং এই তথাকথিত ইসলামী সরকার যদি না আসতো, এই খোমেনি সরকার না আসতো, তেহরানের কসাই সরকার না আসতো, তবে কিন্তু ইরানকে পারমাণবিক বোমার ক্ষমতা তো করে ফেলতো আমেরিকাই। যখন এই বিপ্লব হয়ে গেল, তাদের তথাকথিত বিপ্লব, তারপরে ১ বছর না যেতেই কিন্তু ইরাকের সাদ্দাম হোসেন ইরান আক্রমণ করে বসে। ইরান কিন্তু বিশাল বড় দেশ ইরাকের তুলনায়, সে আক্রমণ করে বসে। এটা কিন্তু ছিল সৌদি আরব এবং আমেরিকার পরিকল্পনা যে এই যুদ্ধটায় তারা নামুক। কারণ তাদের কথা হলো ইরানের যে ইসলামী বিপ্লব, শিয়া ইসলামী বিপ্লব, এটা তাদের জন্য, তাদের মনে হয়েছিল এটা খতরেমে পড়ে গেছে। তার জন্য তারা সাদ্দামকে দিয়ে আক্রমণ করে এবং সেই যুদ্ধ প্রায় ১০ বছর চলে প্রায়। এবং তখন দেখবেন মাঝে মধ্যে এই বাংলাদেশের মানুষ, ভারতের মুসলমান অধিকাংশই 95% কার পক্ষে ছিল জানেন? ইরাকের পক্ষে। কেন জানেন? কারণ হলো শিয়া। ইরানিরা হচ্ছে শিয়া মুসলমান আর ইরাকরা সুন্নি, যার জন্য এরা অপছন্দ করা শুরু করলো শিয়া খোমেনিকে এবং ফাইট হলো। তখন কিন্তু কোনো মুসলমান ইরানের পক্ষে নেয় নাই। আমার স্পষ্ট মনে আছে, আমি হারিকেন দিয়েও খুঁজে পাইনি, কারণ তখন আমরা বুঝি, আমরা মোটামুটি তখন কলেজে পড়ি, আমরা জানি কোনো মানুষকে দেখলাম ইরানের পক্ষে কথা বলতো না। বরং আমরা দেখতাম তখন স্কুল কলেজের নাম রেজিস্ট্রেশনের সময় মুসলমান পরিচয় দিতে হয়, ধর্মীয়, অদ্ভুত ব্যাপার, ধর্মীয় পরিচয় দিতে হয়, ব্রেকেটে লিখতো শিয়া এবং সুন্নি, মুসলমান শিয়া সুন্নি। যাই হোক, এইবার আসি কেন এটা বললাম যে সেই ইসরায়েল আমেরিকা ভার্সেস ইরান যুদ্ধটা এখন আরবের শিয়া সুন্নি যুদ্ধে পরিণত হলো। এটা কিন্তু হতোই, এই কারণে কিন্তু এই যুদ্ধে নেমেছে পরিকল্পিতভাবে। এই যে চাণক্য নীতিতে পড়বেন বা ম্যাকিয়াভেলি পড়বেন, সেখানে দেখবেন স্পষ্ট করে বলা আছে কিভাবে কিভাবে শত্রুর বিরুদ্ধে লড়াই করাইতে হয়। এটা আপনি ম্যাকিয়াভেলি পড়লে, চাণক্য নীতি পড়লে বুঝতে পারবেন।
রাষ্ট্র চালাইতে গেলে আপনাকে প্রতারক হতে হবে, অমানবিক হতেই হবে, তা নাহলে রাষ্ট্র টিকবে না, ষড়যন্ত্র করতেই হবে। ইভেন কথা কথা বলা হয়েছে শত্রু না থাকলে শত্রু পয়দা করো, মানে শুধু শত্রুকে শত্রুর বিরুদ্ধে খাটাবেন তা না, শত্রু যদি আপনি না থাকে শত্রু পয়দা করতে হবে। এটা রাষ্ট্রনীতির অংশ। রাষ্ট্রনীতি রাজনীতি কখনো সহজ সরল পথে চলে না, চলতে পারে না, চলতে দেয়ও না। কি দেখলেন যে ইরান ভার্সেস ইহুদিদের যুদ্ধ, শিয়া মুসলিম ভার্সেস ইহুদিদের যুদ্ধ, খ্রিস্টানদের যুদ্ধ, সেই যুদ্ধটা আস্তে করে কি করে কোন দিকে চলে গেল? এখন যুদ্ধটা শুরু হয়ে গেছে আরব বনাম পারস্য, যেটা আমি আগে বলেছিলাম, আরব বনাম পারস্য, অর্থাৎ সৌদি আরব, আরব বনাম ইরান, তারা এখন আরব বনাম পারস্য হয়ে গেছে, আর শিয়া মুসলমান ভার্সেস সুন্নি মুসলমান হয়ে গেছে। এবং এইদিকে হওয়ার কথা ছিল, যখন পাকিস্তানকে দিয়ে মীমাংসার কথা বলতেছে, কখনো তুরস্ক আসে, কখনো পাকিস্তান আসে, যখন আমাকে গল্প করতো এই যে তোকে মীমাংসা হয়ে গেছে ফরিদ, তুমি না বললা যুদ্ধ দেরি থেমে যাবে না, যুদ্ধ লং টার্ম, আমি নিশ্চিত ছিলাম এটা হবেই, এবং এটা যতটুকু দীর্ঘ মনে করেছিলাম এটা তার চেয়েও বেশি দীর্ঘ হবে। এবং অনেকেই বলেছে, এই যে কেউ কেউ বলছে ফরিদ ইরান আমেরিকা তো সরে গেল, ইরান তো জিতে গেল। ভাই ইরান জিতে না, ইরানকে একটু সাইড দেওয়া হয়েছে জেতার জন্য, কারণ শত্রু যদি এখনই খতম করেন তাহলে আপনার নেক্সট প্রোগ্রাম তো আপনি পরিকল্পনা তো বাস্তবায়ন করতে পারবেন না। হামাসে যদি না থাকে আপনি গাজায় কার বিরুদ্ধে হামলা করবেন? এই হামাস যখন পয়দা হয়েছিল শুরুতে, তখন কিন্তু বাংলাদেশে মুসলমান হামাসের বিরোধী ছিল, বলেছিল এটা ফিলিস্তিনের বিরুদ্ধে করা হয়েছে। তারপরে হঠাৎ করে দেখলাম 20-25 বছর পরে সব দেখলাম হামাসের পক্ষে। 2023-এর 7 অক্টোবর যখন হামলাটা করলো ইসরায়েলে, আমরা তো আর 1200 মানুষ মেরে ফেললো, ধরে নিয়ে গেলো, জিম্মি করলো, ধর্ষণ করলো এই হামাসের জঙ্গিরা, তখনই বলেছিলাম এদের কপালে খারাপই আছে। কিন্তু আমাদের বাংলাদেশি মুসলমান বামপন্থীরা যেমন তেমন, বাংলাদেশি মুসলমান ভারতের মুসলমান বলে এরা সব আবাবিল পাখি, আবাবিল পাখি, দেখেন না কিভাবে উড়ে উড়ে গেল। ঠিক আছে, আর বামপন্থীরা তাদের পক্ষে চিল্লাচিল্লি করলো, কিন্তু আমরা জানতাম এর পরিণতি এটাই হবে, গাজা ছাড়তে হবে, কিন্তু এত তাড়াতাড়ি ছাড়তে হবে তা জানতাম না, বরং আগে ঘটে গেছে। তারপরে কি হলো, সিরিয়াতে আরেক মানে ওয়ান্টেড জঙ্গি ছিল, মোস্ট ওয়ান্টেড জঙ্গি আমেরিকার খাতায়, তাকে এনে সিরিয়াতে প্রেসিডেন্ট বানানো হলো। কি বুঝলেন? শুধু তাই না, সিরিয়াতে তাকে আনার পরে কি করা হলো, বাশার আল আসাদ সিয়া মুসলমানের পক্ষে, তাকে তাড়ানো হলো, রাশিয়া চলে গেল। সবাই বাংলাদেশের মুসলমান খুশি হলো, ভারতের মুসলমান খুশি হলো, এমনকি কিছু কিছু বামপন্থীরাও খুশি হয়েছিল। তারপর কি হলো, তিনি এসেই প্রথমে লেবাননে সিরিয়াতে আমন্ত্রণ জানাইলেন ইসরায়েলি বাহিনীকে। তারপরে কি হলো, এই সিরিয়ার প্রেসিডেন্ট এখন কি করলো, সিরিয়ার নেতা জুব্বা ছেড়ে পাগড়ি ছেড়ে কোটটাই লাগালেন। তারপরে কি করলেন, ইসরায়েলের সাথে প্রতিরক্ষা চুক্তি করে বসলেন। আমরা হাসলাম, আপনারা কাঁদলেন যারা আমাদের গালি দিয়েছেন তখন। কেমন লাগে? শুধু এখানেই ক্ষান্ত না, সর্বশেষ খবর কি? সর্বশেষ খবর হলো যে সর্বশেষ খবর হলো যে 13 জাতির সর্বশেষ খবর হলো যে, পরিষ্কার করে বলি, সর্বশেষ খবর হলো যে ইরানের বিরুদ্ধে বাংলাদেশ সহ 14টি দেশ নিয়ে সৌদি আরবের নতুন প্রতিরক্ষা জোট। কিছুদিন আগে পোস্ট দিয়েছিলাম যে ইসরায়েলকে স্বীকৃতি দেবে মুসলমানেরা, আবার আব্বাও ডাকবে বলেছিলাম। অনেকে বলবেন এটা বারবার মনে করাই দিই আর কি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীনই বলেছিলাম যে এই বাংলাদেশ যদি কোনোদিন ইসরায়েলকে স্বীকৃতি দেয় তখন জামাত বিএনপি সরকার থাকবে। আমার পোস্টগুলো পড়ে দেখেন। মনে করাই দিলাম আর কি। তখন আমাকে অনেক উন্মাদ বলেছিল সৌদি আরব স্বীকৃতি দিবে, এটা অসম্ভব। আমি বলেছিলাম দিবে, কাছে আসতেছে কিনা, তলে তলে তো দিয়ে ফেলেছে, এখনো স্বীকার করে নেই। এই যে 14টি দেশ প্রতিরক্ষা চুক্তি করেছে ইরানের বিরুদ্ধে, কারা যেন ইরানে গিয়েছিল জানাজা পড়তে, কোন সরকারের স্পিকার যেন গিয়েছিল, কোন সরকারের বিরোধী দল যেন গিয়েছিল, জামাত, কোন সরকার, এই মুসলেখা সরকার। আমেরিকা এখন কে কার বন্ধু? আবার এই জামাত কি বলেছে যে আমেরিকা তাদের, যুক্তরাষ্ট্র তাদের পরীক্ষিত বন্ধু। কেমন হইলো? মৌলবাদ জঙ্গিবাদ আমেরিকার বন্ধুই হয়, সাম্রাজ্যবাদীদের বন্ধু হয়। প্রমাণ হয়েছে বাংলাদেশের জামাত, প্রমাণ হয়েছে হামাস যে তাদের পক্ষে কাজ করেছে। হাইরে হামাসের জন্য কেন, এখন হামাসের নেতা কি বলেছে, আমরা অস্ত্র ছেড়ে দিলাম মুসলমানদের, গাজার মুসলমানদের স্বার্থে। তাহলে আগে অস্ত্র ধরেছিলেন কার স্বার্থে? শোনেন, এই হামাসের নেতা ইসমাইল হানিয়া কাতারের 5 স্টার হোটেলে থেকে, আপনি জীবনে শুনেছেন যে কোন নেতা 5 স্টার হোটেলে বসে দল চালায়? তারপরেও আপনাদের আকল হয় নাই। মুসলমানদের তেমনি আকল কম, আমি বলি নেই,
কলকাতার এক মৌলবী বলছে মুসলমানদের আকল কম। এই তো ২-৩ দিন হলো বলছে। আমি বলি নাই। আমি বললে তো দোষ হয়ে যাবে। তো আকল আসলেই কম। 5 স্টার হোটেলে বসে জঙ্গি নেতা বসে থাকে। সেই হানিয়ার আত্মীয়-স্বজন আবার বোন, ভাগ্নি, নাতি এরা ইসরায়েলের নাগরিক। কাতারে বসে থাকে 5 সবচেয়ে বেশি টাকার মালিক। হাজার, হাজার কোটি টাকার মালিক এই হামাস সংস্থা। অথচ গাজা লোক না খেয়ে থাকে, টাকা তুলে। বাংলাদেশের মতো যাকে বলা হয় মিসকিন দেশ। শেখ ফরিদের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। তো এখন কি করেছে? 14 টি দেশ মিলে একটা প্রতিরক্ষা চুক্তি করেছে, জোট করেছে। সেখানে বাংলাদেশ আছে, পাকিস্তান আছে, তুরস্ক আছে। এইবার লাখ ভেলকি লাখ। বলেছিলাম কিনা? ঠিক এইভাবেই দেখবেন একদিন একটা জোট হবে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার। এখন দেখেন শেখ হাসিনা আসার আগেই ডিসেম্বরে স্বীকৃতি দিয়ে দেয় কিনা এই সৌদি আরব, পাকিস্তান, বাংলাদেশ। বলেছিলাম আমরা পাঁচের কথা আগে কই। মানে জামালপুরে একটা কথা আছে, পাঁচের কথা আগে কইতো কেউ শয়তান কয়, কেউ জিন্দাবীর বলে। মিলতেছে, হিসাব আস্তে আস্তে বুঝতে পারতেছেন তো?